আচ্ছা, এবার আজকে অধীর রঞ্জন চৌধুরী, এই কারণে বলছিলাম অদ্ভুত জায়গা থেকে অদ্ভুত মানুষ বলেছেন। 5 বারের সাংসদ, মানে 25 বছরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী নিজের সাংসদ মেয়াদ শেষ হয়ে যাওয়ার 6 মাস পর, মানে হেরে যাওয়ার 6 মাস পর সামহাও বোধহয় বুঝতে পেরেছেন যে দেশের সেনা, দেশের বিএসএফ এগুলো মোদির সেনা, মোদির বিএসএফ নয়। 6 মাস আগে বুঝলেও রাহুল গান্ধীকে পরামর্শ দিতে পারতেন। তাও আমার কোথাও একটা মনে হচ্ছে নির্মলবাবু, অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে এগুলো বলছেন কিন্তু রাহুল গান্ধীকে চিঠি লিখছেন না। তার মানে ওনার মধ্যে কোথাও একটা মনে আশা আছে মমতা বুঝলেও বুঝতে পারেন কিন্তু রাহুল গান্ধী বুঝবেন না। অধীরের বক্তব্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিএসএফকে অপরাধের তালিকায় প্রথম স্থানে রেখে দিয়েছে। বড় অদ্ভুত লাগলো আমার। এই বিএসএফ কিন্তু সারা দেশের নিরাপত্তা দেওয়ার একটা সংস্থা। এগুলো কিন্তু কোনো পার্টির না, এগুলো মোদির নয়। আমরা জোর করে এগুলো মোদির বাহিনী বানিয়ে আমরা আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে অপমান করছি। আজকে দিদি যখন তার নিজের সামলাতে পারছে না, নিজের দুরবস্থা সামলাতে পারছেন না, আজকে সেইখানটা দাঁড়িয়ে বিএসএফ এর ঘাড়ে সমস্ত দোষ পেলে আজকে আপনার ডিজি বলছে যে আপনার ডিজি সব খবর পেয়ে যায় পুলিশের সব গুপ্তচর খবরের মাধ্যমে এখানে জঙ্গি ধরা হচ্ছে। আবার আপনি বলছেন বিএসএফ করছে, কোনটা ধরবো আমরা? অদ্ভুত জায়গা, অদ্ভুত লোকের কাছ থেকে অদ্ভুত প্রতিক্রিয়া সজলবাবু। তবে 25 বছর ব্যাপারটা না ওইটা হচ্ছে যে দেখুন, একটা টাইমের পর যখন আপনার হরিনাম করার সময় আসবে, কোন সময় আর বলছি না, রাজনৈতিকভাবে প্রায় সেই সময় উনি পৌঁছেছেন, তখন স্বাভাবিকভাবে মানুষ দেখবেন সুভাষবাবু শেষ দিকে মা 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 করে তার মা তারার কাছে গিয়ে পৌঁছে গেছিলেন। তো এটা হয়, এটা মানে জীবনের শেষে উপলব্ধিটা হয়। মনিদার এখনো বেশ কিছু বছর দেরি আছে, যদিও ট্রাম্পের মতন সাজ পোশাক, কথা জঙ্গিদের সঙ্গে সুর মিলিয়ে। আমি আপনাদের দুটো কথা বলি। দেখুন, আপনারা খারেজি মাদ্রাসা, এই মাদ্রাসা, এই জঙ্গি টঙ্গি অনেক আলোচনা করছেন। বাংলাদেশি জঙ্গি কে মুখ্যমন্ত্রীকে বলেছেন যে তুমি বিচ্ছিন্ন করো ভারতবর্ষ থেকে, মুখ্যমন্ত্রী কেন তার প্রতিবাদ করেননি, এসব অনেক আলোচনা আপনারা করলেন। আমি প্রথম আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আমাদের দেখুন, এনাদের খারেজি মাদ্রাসায় আপত্তি নেই, কিন্তু সরস্বতী বিদ্যা মন্দির হলে খুব আপত্তি আছে। মনিদারও আছে, অনির্বাণদেরও আছে, অনেকেরই আছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি যে খারেজি মাদ্রাসা বা মাদ্রাসায়, গভর্নমেন্ট এডেড মাদ্রাসা যেগুলো আছে, সেই মাদ্রাসাগুলোয় কি পড়ানো হয়? আমাদের গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের যে অথরাইজড এডুকেশান পলিসি বা যা আছে, স্টেট বোর্ডের যা যা সিলেবাস আছে, সেগুলো পড়ানো হয় না? পড়ানো হয় না। ওখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, ওখানে দেওয়া হয় একদম আপনাকে ইতিহাস ভূগোল যা পড়ানো হবে সবটা ধর্মের ভিত্তিতে ইতিহাস ভূগোল পড়তে হবে। আপনাকে কোরআন বুঝতে হবে, আপনাকে তার হাদিস বুঝতে হবে, ইত্যাদি বিভিন্ন বিভিন্ন আয়াত বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। যেখানে এই যে ধরুন সরস্বতী বিদ্যা মন্দিরের মতন যে স্কুলগুলো আছে, যে স্কুলগুলোয় সেই রাজ্যের গভর্নমেন্টের যা শিক্ষানীতি, যা পাঠ্যক্রম, সেটা পড়ানো হয়, অথচ সেই পাঠ্যক্রমকে আপনারা বন্ধ করতে চান। আপনারা সে খারেজি বলুন, মাদ্রাসা বলুন, আমরা তো চাই এখান থেকে তো কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় পড়ে একজন মোল্লা তৈরি হতে পারেন, একজন মৌলবী তৈরি হতে পারেন, একজন ইমাম তৈরি হতে পারেন, একজন মুয়াজ্জিম তৈরি হতে পারেন, একটাও ডাক্তার হবে না। তো সরকার তাদের পেছনে খরচ করবে কেন? আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সরকারের, এবং এটা যে শুধু রাজ্য এই সরকার করছে তা নয়, ভারতবর্ষের সব সরকারই প্রায় করে এগুলো, এটা করা বন্ধ করা উচিত। যে আমি যখন ধর্মনিরপেক্ষ, যেখানে যেখানে বন্ধ হচ্ছে তারা সঠিক পদক্ষেপ নিচ্ছে, বাট ইটস টু লেট। আমার বক্তব্য হচ্ছে ধর্ম শিক্ষার জন্য সেই ধর্মের মানুষরা ব্যবস্থা করবেন, সেখানে সরকার স্পন্সর কেন করবে? এক, আমি আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা এই বাংলাদেশ থেকে আসা উগ্রপন্থী গোষ্ঠীদের নিয়ে আলোচনা করছেন। আমি আপনাকে প্রশ্ন করি যে পশ্চিমবঙ্গের ভেতরে, পশ্চিমবঙ্গের যে মেক ইন টিএমসি বা মেক ইন বেঙ্গল, যে আজকে তৃণমূলের জঙ্গি তৈরি করার যে মানসিকতা, চিন্তা ভাবনা, আপনি এক্ষুনি বলছিলেন যে এখন জঙ্গি মানে যে 5টা লোক AK-47 নিয়ে কাঁধে গ্রেনেড নিয়ে ঢুকে পড়বে, তা নয়। একটা লোক ট্রাক দিয়েও পিছে মারতে পারে। আমরা মাঝে মাঝে আলোচনা করছিলাম যে এই যে আমাদের কোভিড হয়েছিল, কোভিডটাও কোনো বায়ো ওয়েপন্স কিনা, কোনো পৃথিবীকে হালকা করার, পৃথিবীকে জনসংখ্যা কমানোর, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমি আপনাদের কাছে বলছি, এই যুগে দাঁড়িয়ে যখন স্টার ওয়ার্স হয়, যখন আপনার সঙ্গে আর এখানে পৃথিবীতে যুদ্ধ হবে না, মহাকাশে হবে, যার এফেক্ট আপনি ওইভাবে বুঝবেন না, প্রাণ দিয়ে বুঝবেন না, ধীরে ধীরে বুঝতে পারবেন। আজকে যখন সাইবার অ্যাটাক হয়,
সেই যুগে দাঁড়িয়ে আমি আপনাকে বলছি পশ্চিমবঙ্গের ভেতরে যারা বলে 30%কে কেটে ভাসিয়ে দেওয়া হবে, আপনারা তাদের বিরুদ্ধে আরো সোচ্চার হচ্ছেন না কেন? আপনারা বলুন, আমি বলি কেন্দ্র রাজ্য দুপক্ষেরই সোচ্চার হওয়া উচিত। উনি একটু আগে বলছিলেন না যে পশ্চিমবঙ্গের সঙ্গে ফ্রান্সের তুলনা করে ফেলেছেন। আরে দাদা, আপনারা যে কথা বলেন, বাড়িতে গিয়ে আপনাদের স্ত্রী পুত্র বাবা মা আপনাকে সমর্থন দেয়? আমি প্রশ্ন করতে চাই যে আজকে আগে আমি বাঙালি কি বাঙালি নয়? আমি ভারতীয় নিশ্চয়ই প্রথমে, কিন্তু তারপর হচ্ছে আমি বাঙালি, আমি বাংলায় বাস করি, আমার মা ভাই বোন আত্মীয় পরিজন পশ্চিমবঙ্গে থাকে, তারা আপনার সবাই বাধা দিন। আমার বক্তব্য হচ্ছে যে আমার পশ্চিমবঙ্গে কখনো কেউ বলছেন দাওয়াতে ইসলাম আমরা মেনে নিচ্ছি, কখনো কেউ কোনো মন্ত্রী প্রকাশ্যেই বাংলাদেশের উগ্রপন্থীদের সমর্থন করছেন, আমরা চুপ করে থাকছি। আমরা তৃণমূল করার নাম করে আমরা আমাদের কালিদাস হয়ে নিজেদের গাছ নিজেদের ডাল নিজেরা কাটছি। আপনি বলুন, আপনার পরবর্তী প্রজন্ম যখন উগ্রপন্থী হামলা হবে তখন কি ভাববে মনিদা তৃণমূল করে, অনির্বাণ সিপিআই করে? আরে আর বামপন্থীদের কথা বলতে চাই না, বামপন্থার সব বোঝা হয়ে গেছে, ওদের এখন চোখ বোঝা বাকি আছে। কিন্তু আমি বাংলার বাকি মানুষদের বলতে চাই যে এই সময়টা হচ্ছে দলমতের ঊর্ধ্বে উঠে আজ বাঙালি। প্রাদেশিকতা বললে প্রাদেশিকতা, আগে আমি আমার ছেলেকে, আমার মাকে, বাবাকে, স্ত্রীকে বাঁচানোর কথা ভাববো, তারপর অন্যদের কথা। আমি আমার নিজের পরিবারকে বাঁচাতে, আমার নিজের পাড়া অঞ্চলকে বাঁচাতে যদি প্রাদেশিকতা করতে হয়, প্রাদেশিকতা করতে হবে। দুটো সরকারকেই আমরা চাপ সৃষ্টি করতে পারতাম যদি এখানে নোংরা রাজনীতিটা না করতো। আমি বলছি যে ব্যাপারটা হচ্ছে যে 14 সালে যখন বিজেপি ক্ষমতায় আসবে তার আগে যখন ক্যাম্পেইনিং, মানে তাদের একটা রাম মন্দির 370 এইসব ব্যাপারগুলো নিয়ে হিন্দুকে কনসলিডেটেড করতে হবে, সেই জায়গাটি একটা স্যাচুরেশন চলে এসছে বলে কি এখন জঙ্গি অনুপ্রবেশ ক্ষমতা করছে, সেটা নিয়ে একটা হিন্দু, আমি শেষ করে দিই, আপনি বলবেন হিন্দু কনসলিডেটেড করার ব্যাপার। আমি বলছি হিন্দু কনসলিডেশনের কথা বলছি না, আমি বাংলার বাঙালিদের কথা বলছি, যেখানে হিন্দু মুসলমান দুজনেই থাকে। আজকে ওই পার বাংলার বাংলাদেশি মুসলিম মহিলাদের কি অবস্থা আপনি বলুন তো? ওখানে আলুর দাম কত? ওখানকার মুসলমানরা ভালো আছে? ওখানকার মুসলমানরা ভালো আছে? আমি একটা কথা বলি, এক লাইন বলি, কথা হচ্ছে সবাই চায় কেন্দ্রীয় সরকার এক্ষুনি পুলিশ মিলিটারি অপারেশন করুন, কিন্তু মিলিটারি অপারেশন করলে তার ফল কি হবে? বিএসএফ গুলি চালালে পরে একটা রাজবংশী ছেলে কুচবিহারে মারা গেছিল, মনে আছে আপনাদের? ভাইপো গিয়ে পকেট থেকে টিস্যু পেপার বার করে তার মায়ের চোখের জল মোচাচ্ছিল। কোথায় তারা আজকে? এই রাজনীতি আপনারা করেন। বলছি যে আমি বলছি যে আমি যুদ্ধ করতে হবে না, কিন্তু বাংলাদেশে জঙ্গিদের আটকানোর জন্য আদানি পাওয়ারের গোড্ডায় যে একটা তাপবিদ্যুৎ আছে 1600 মেগাওয়াট, বাংলাদেশকে পুরোটাই দেয়। 50 কিলোমিটার দেখুন অনির্বাণ বাবু, এই ধর্মনিরপেক্ষতার নামে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে একটা জঙ্গি ঘাঁটি, একটা জঙ্গি বঙ্গর মতো তৈরি হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ জুড়ে ধর্মনিরপেক্ষতার একটা নাম বেরিয়েছে, দুটো তিনটি দল আছে, হয় তারা মুসলিমবাদী ধর্মনিরপেক্ষ আর না হলে তারা হিন্দু বিরোধী ধর্মনিরপেক্ষ। আমি এখান থেকে অনির্বাণের কাছে উত্তর নেব। অনির্বাণ চৌধুরী, 25 বছর পর অধীর রঞ্জন চৌধুরী বুঝতে পেরেছেন, অনির্বাণ চৌধুরী কবে বুঝতে পারবেন? প্লিজ 10 সেকেন্ডে। দেখুন, সজলদা যেটা বললেন যে খারেজি মাদ্রাসায় আপত্তি নেই, আমি একবারও বলিনি। যে সমস্ত খারেজি মাদ্রাসায় এই ধরনের অপারেশনের ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে, রাজ্য প্রশাসনের দায়িত্ব হচ্ছে সেগুলো খুঁজে বের করা। মাদ্রাসাকে কেন সরকার ভর্তুকি দেবে? মাদ্রাসায় কেন আপনার টাকা তৈরি হবে? আমার টাকায় মোল্লা তৈরি কেন হবে? আমি সেই প্রশ্ন তুলেছি। দীপাঞ্জন বাবু 10 সেকেন্ড বাবু বললেন যে 10 সেকেন্ডের জন্য সময় শেষ। অনির্বাণ সময় শেষ, উত্তর দেওয়ার সময় শেষ। 10 সেকেন্ড। দীপাঞ্জন বাবু কোনো আশার আলো দেখতে পাচ্ছেন নাকি? ট্রাম্প যা বলছেন নিজের দেশের জন্য ওইরকম ডিজাস্টার্স কান্ট্রি বলে শুরু করতে হবে কোন দিন? দীপাঞ্জন বাবু দেখো, এই অনির্বাণ বাবুকে বলতে দাও না, উনি 4 বার আমার নাম নিলেন, আমি গর্বিত অনুভব করছি। দীপাঞ্জন বাবু অন্য জায়গা তো বলার সুযোগ পান না, টিভি চ্যানেলে বলে দিই। দেখুন, ব্যাপারটা হচ্ছে খুব ক্লিয়ার, এরা যেটা বললেন নির্মলা বাবু তাই, এরা রাজনীতির রুটি শেখছে। বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল চুলোয় যাক, বাংলার মানুষের নিরাপত্তা কোথায়?
ঠিক। যারা আমেরিকায় মারা গেছে 14 জন, তাদের কজন রিপাবলিকান কজন ডেমোক্র্যাট খুঁজে বার করতে পারবে? বাইডেন ইয়া ডোনাল্ড এটাই আমার প্রশ্ন ছিল, এটাই প্রশ্ন ছিল। পার্ক স্ট্রিটে এই ক্রিসমাসের সময় যা প্ল্যান ছিল বা অন্য কোনো জনবহুল স্থানে বোমাটা ফাটার পর কি সত্যি সত্যি ধর্ম দেখতে পাবো আমরা? তখন তো শুধু মৃতদেহ পড়ে থাকে, আর যারা ফাটায় তারাও তো দেখে মারে না যে মুসলিম মরছে না হিন্দু মরছে। এটা কেন বারবার আমরা ভুলে যাই জানি না, বোধহয় তারাই ভুলিয়ে দেন যারা ওদেশের মতো মানে আমেরিকার মতো এদেশেও জঙ্গিদেরকেও ভোট ব্যাংক বলে ইউজ করতে চান। আমি আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম, আমি দেখে নেবো আপনাদের উত্তর সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আপনাদের উত্তর দেখবো। আমার প্রশ্ন ছিল মোদিকে হারাতে ইন্ডির শেষ ভরসা জঙ্গি ভোট, কোটানকোট জঙ্গি ভোট। 85% মনে করছেন হ্যাঁ, 15% না মনে করছেন। এক্স অ্যান্ডেলের পরিসংখ্যান 100%ই মনে করছেন হ্যাঁ। শেষমেশ জঙ্গি ভোটটাই ইন্ডির ভরসা, শেষ ভরসা। এবার ইউটিউবের পরিসংখ্যানের চোখ রাখবো। মোদিকে হারাতে ইন্ডির শেষ ভরসা জঙ্গি জোট 92% ইউটিউবে মনে করছেন হ্যাঁ, না মনে করছেন 8%। কোথাও একটা আমেরিকা হোক, ইউরোপ হোক, দীর্ঘদিনের অভিবাসন এবং অনিয়ন্ত্রিত অনুপ্রবেশ কি করতে পারে আমাদের 1 জানুয়ারি আমেরিকার নিউ অর্লিয়েন্স দেখিয়েছে। পশ্চিমবঙ্গে আমরা এখনও বুঝবো কিনা জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় দুবেলা বিএসএফকে গাল পাচ্ছেন, কিন্তু খারিজি মাদ্রাসায় চুপ। আমরা কি জঙ্গিই পুষবো শুধু রাজনৈতিক বিরোধের জন্য? অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।